বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি করোনার এই দুর্যোগময় পরিস্থিতিতে নিজ গৃহে স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো, আর আমরা তাই কামনা করি। চলে এবার আজকের এই অনলাইন ক্লাসে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের। দেখা যাক বিষয়টি কি। প্রথমেই আমরা দেখে নিচ্ছি, এইখানে আমি তোমাদেরকে একটি চিত্র দেখালাম। এই চিত্রটি হচ্ছে যার তিনটি বাহু দ্বারা গঠিত একটি ক্ষেত্র, যার নাম ত্রিভুজ ক্ষেত্র। অর্থাৎ এইটার ব্যাখ্যা তোমরা সবাই জানো। এটা নিয়ে আমি জাস্ট আলোচনার আর বিষয় না, আমি জাস্ট এটা তোমাদেরকে দেখালাম যে এই চিত্রটি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। এই চিত্রটিকে আমরা চিত্র 1 নামে পরিচিতি দিলাম। এটা আমাদের 1 নাম্বার চিত্র। এরপর আমার দ্বিতীয় চিত্র, এই চিত্রটি তোমরা একটু লক্ষ্য করবে এবং তার বাহুগুলো দেখবে এবং তার কোণগুলো একটু চিন্তা করবে যে কোণগুলো কীরকম হতে পারে। এরপর আমার 3 নাম্বার চিত্র, এই চিত্রটি তোমরা দেখবে এবং চিত্রটি সম্পর্কে একটি ধারণা নিবে। তাইলে এখন প্রশ্ন যদি করি, আমি এই যে আমি 3টা চিত্র দেখালাম, চিত্র 1, চিত্র 2, চিত্র 3, তাইলে এইখানে কোন চিত্রটি 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র? স্বভাবত কারণে প্রশ্ন আসবে যে প্রথম চিত্রটি 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, তৃতীয় চিত্রটি 6টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, কাজেই দ্বিতীয় চিত্রটি হচ্ছে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। তো চলো এবার বলা যাক যে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলি। আমি আবার বলছি, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলি। তাইলে আজকে আমাদের আলোচনা হচ্ছে চতুর্ভুজ এবং আমাদের পাঠ শিরোনাম হচ্ছে চতুর্ভুজ। তো চতুর্ভুজ নিয়ে আমরা আলোচনা করব এবং চতুর্ভুজের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব যে চতুর্ভুজের প্রকারভেদ কি কি হতে পারে। তো এক ঝলক আমরা দেখে নিই চতুর্ভুজের প্রকারভেদ। চতুর্ভুজের প্রকারভেদ কি কি হতে পারে আমরা প্রথমে চিত্র এঁকে নিচ্ছি, যে চিত্রের মাধ্যমে দেখাইতে তোমাদেরকে চেষ্টা করতেছি যে চতুর্ভুজের প্রকারভেদ কীরকম হবে। আমরা প্রথমে যে চিত্রটি দেখলাম এটার নাম হচ্ছে আয়ত। তা আয়ত সম্পর্কে যদি আমরা বলতে যাই যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, তাহলে তাকে আয়তক্ষেত্র বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে প্রশ্নটা আমি যদি এইখানে এইভাবে দেখি যে এটা একটা আয়তক্ষেত্র, তার বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, আমরা এই আয়তক্ষেত্রের একটু পরিচিতি নেই, যে আয়তক্ষেত্র সম্পর্কে বা চতুর্ভুজ সম্পর্কে আমাদের একটু পরিচিতির দরকার আছে। এগুলো হচ্ছে তার কৌণিক বিন্দু, আমরা এদেরকে শীর্ষবিন্দু বলে থাকি, এবং কৌণিক বিন্দুর সংযোজক সরলরেখাকে কর্ণ বলা হয়। এইখানে 2টি কর্ণ, অর্থাৎ এ এবং সি যোগ করলে একটি কর্ণ, বি এবং ডি যোগ করলে একটি কর্ণ, অর্থাৎ একটি চতুর্ভুজ এর 2টি কর্ণ দ্বারা চতুর্ভুজকে বিভক্ত করা যায়। এখানে পরবর্তী আলোচনার জন্য সুবিধার জন্য আমরা একটা জিনিস তোমাদেরকে বলে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই চতুর্ভুজের কর্ণ চতুর্ভুজকে সমান 2টি ত্রিভুজে বিভক্ত করে। আমরা পরবর্তী আলোচনায় এই জায়গাটায় আসবে, যার কারণে আমি এখানে বলে নিচ্ছি যে চতুর্ভুজের কর্ণ চতুর্ভুজকে সমান 2টি ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ এই চতুর্ভুজের এ বি সি ডি, তাহলে
বিডি কর্ণ কর্ণ ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বি সি ডি এই দুইটা ত্রিভুজে বিভক্ত করছে এই কর্ণটা। অনুরূপভাবে আমি যদি বিপরীত দিকে এসি কর্ণ বলি তাহলে এরকমও একটা চতুর্ভুজের কর্ণ চতুর্ভুজকে সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করবে। এবার আসা যাক, আমরা যদি আলোচনায় যাই যে এই আয়তের দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে আমরা যেহেতু সংজ্ঞায় বলে আসছি বিপরীত বাহুগুলো সমান, তাহলে বিপরীত বাহুগুলো সমান এখানে, অর্থাৎ এই এ বি সি ডি অর্থাৎ বিসি সমান সমান এডি, আবার এ বি সমান সমান সিডি, বিসি সমান সমান এডি, আবার এ বি সমান সমান সিডি। এখন আমি যদি আর ক্ষেত্রফল নির্ণয় করি, আমি যদি আর ক্ষেত্রফলের কথা বলি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে উহার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। তাইলে আমার কি দাঁড়ালো এ ইন্টু বি বর্গ একক এর ক্ষেত্রফল। যদি আমি বলি এর পরিসীমা, তাহলে কি দাঁড়াবে এ প্লাস বি প্লাস এ প্লাস বি অর্থাৎ টুয়াইস এ প্লাস টুয়াইস বি অর্থাৎ 2 = এ প্লাস বি একক। তাহলে আমরা এখান থেকে একটি আয়ত এর ক্ষেত্রফল এবং পরিসীমা জানলাম। আমাদের ভবিষ্যতে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা যখন বাস্তব সমস্যার সমাধান করতে যাব তখন আমাদের এই সূত্রগুলো আমাদের লাগবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইত্যাদি ইত্যাদি আমাদের এখানে লাগবে। তাই প্রাথমিকভাবে তোমরা এই দুটো জেনে রাখো। আয়তক্ষেত্র সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব এবং এটা নিয়ে আমরা বাস্তব সমস্যার সমাধান করব। তোমরা এইটুকু জেনে নাও। 2 নম্বরে যেটা আসে বর্গ, আমরা আয়ত নিয়ে আলোচনা করলাম, এরপর আসা যাক বর্গ। তাহলে বর্গ নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, প্রথমেই আমাদের বলতে হবে এটি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের 4টা বাহু সমান, অবশ্যই এটি একটা চতুর্ভুজ, তার 4টা বাহু সমান। প্রত্যেকটা বাহুর মান যদি এ হয় অর্থাৎ এ এ, তাহলে এই এ বি সি ডি বর্গ অর্থাৎ এ বি সি ডি বর্গ এর প্রথম কথা হলো ক্ষেত্রফল। এ ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার বর্গ একক। বর্গের কোণগুলো সমকোণ। ও তোমরা এই যে আমি বারবার একটা কথা বলতেছি, কোণগুলো সমকোণ সমকোণ, তোমরা সমকোণ সম্পর্কে ধারণা জানো আছে অবশ্যই তোমাদেরকে। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনায় গেলাম না, আমি শুধু বললাম যে এই সমকোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি এক সমকোণ। সমকোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি এক সমকোণ, অর্থাৎ এই চতুর্ভুজের 4টা বাহু সমান এবং কোণগুলো সমকোণ। এই কারণে এটি একটি বর্গ। এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার বর্গ একক, এর পরিসীমা হচ্ছে পরিসীমা হচ্ছে 4a একক। বর্গের পরিসীমা আমরা ক্ষেত্রফল এবং পরিসীমা সম্পর্কে আমরা জানলাম। এরপর আলোচনায় আসা যাক
আমাদের 3 নাম্বার যেটা, আমি যদি এটিকে নাম্বারিং করি 1 2 3 4 5 6, তাহলে 3 নাম্বার আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে সামান্তরিক। এখন সামান্তরিক শব্দটা পড়তে গেলে আমাদেরকে সমান্তরাল বাহু সম্পর্কে ধারণা লাভ করতে হবে। সমান্তরাল বাহুটা কি? আমরা বলছি যে দুইটি সরল রেখা যদি কোনো এক বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে এবং ওদের চলার পথে সর্বদা দূরত্ব যদি সমান হয়, তাইলে একটি সরলরেখা আরেকটি সরলরেখার সমান্তরাল। এখানে এই কথার মানে হচ্ছে আমরা যে রেল লাইন, এই রেল লাইনের কথা যদি চিন্তা করি, তাইলে এই রেল লাইন হচ্ছে একটি সমান্তরাল। রেল লাইনের দুইটি লাইন একটি অপরটির সমান্তরাল। এইখানে সামান্তরিক যে বিষয়টা, তার বিপরীত বাহুগুলো সমান বাট সমান্তরাল, কোণগুলো সমকোণ নয়, তাহলে এটা একটা সামান্তরিক। এই জায়গায় আমার 1 নাম্বার চিত্র আয়ত এবং 3 নাম্বার চিত্র আয়ত বর্গ সামান্তরিক। এই 3 নাম্বার চিত্র সামান্তরিক, এর মধ্যে কিন্তু একটু মিল খুঁজে পাওয়া যায়। সেই মিলটা হচ্ছে যে আয়তর বিপরীত বাহুগুলো সমান, সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো সমান, বাট আয়ত কোণগুলো সমকোণ, সামান্তরিকের কোণগুলো সমকোণ নয়। এই জায়গায় একটা মিল পাওয়া যায়। গড় মিল হচ্ছে বাহু দুটি সমান, গড় মিল হচ্ছে কোণগুলো সমান নয়। এরা মনে হয় একজন আরেকজনের সাথে এদের আত্মীয়তার কোনো বন্ধন আছে, কোনো না কোনো জায়গায় বাহুর ক্ষেত্রে ওদের একটি সামঞ্জস্য বা সাদৃশ্য পাওয়া যায়। অপরদিকে আমরা যদি চতুর্থ চিত্র নিয়ে আলোচনা করি, যে বর্গ, আমরা বর্গ সম্পর্কে একটু আলোচনা করে আসছি ইতিপূর্বে। বর্গ এবং রম্বস, আমরা রম্বস নিয়ে যদি আলোচনা করি, রম্বস, এই রম্বস এরও 4টি বাহু সমান, বাট 4টি বাহু সমান বাট কোণগুলো সমকোণ নয়, তাহলে এটি একটি রম্বস। রম্বসের 4টি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। আমরা এই রম্বস এবং বর্গের মধ্যে একটা জায়গায় মিল খুঁজে পাবো। সেই মিলটা হচ্ছে যে রম্বসের 4টি বাহু সমান, বর্গের 4টি বাহু সমান। গড় মিল বা বৈসাদৃশ্য যেটা, সেটা হচ্ছে যে রম্বসের কোণগুলো অসমান আর বর্গের কোণগুলো সমান। এরপর আসা যায় আমরা ট্রাপিজিয়াম নিয়ে কথা বলি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল বাট সমান না, এটা একটি ট্রাপিজিয়াম। এবং এই 4টি বাহু দ্বারা, এই সমান এবং সমান্তরাল 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে তার ক্ষেত্র, অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্র। আমরা এই ট্রাপিজিয়াম, এখানে আমরা চিত্রের মাধ্যমে, একটা বাস্তব চিত্রের মাধ্যমে ট্রাপিজিয়াম তোমাদেরকে দেখাইতে চাচ্ছিলাম যে এটা একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের এই বাহুগুলো সমান, এটা সমান্তরাল বাট সমান না, এটা ট্রাপিজিয়াম। এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে গুড়ি। গুড়ি হচ্ছে, এটা একটু বাস্তবে দেখে নেই গুড়িটা কিরকম। গুড়ির সাথে আমরা সবাই পরিচিত। এই যে এটা একটা গুড়ি। তাহলে গুড়িকে যদি আমি জ্যামিতির সংজ্ঞায় নিয়ে আসি, তাহলে তার সন্নিহিত বাহু দুটি সমান। এটা একটা চতুর্ভুজ। গুড়িকে যে আমরা চতুর্ভুজ কল্পনা করি, এটা একটা চতুর্ভুজ। এর এই বাহুর দূরত্ব, এই বাহুর দূরত্ব আর এই বাহুর দূরত্ব, এই বাহুর, অর্থাৎ সন্নিহিত বাহু দুটি সমান। এই দুইটা বাহু, আমি যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, এটাকে ডি ধরি, তাহলে এ বি বিসি সমান। আবার এই বিডি এবং এডি সমান, তার সন্নিহিত বাহুগুলো সমান। এটা গুড়ি। আমরা এই গুড়ি নিয়ে বাস্তবে আমরা এই গুড়িকে এইভাবে দেখতে পারি।
এরপর আসা যাক যে আমি এইখানে আয়ত এবং বর্গ, আয়ত এবং বর্গের ক্ষেত্রফল নিয়ে কথাবার্তা বলেছি। সামান্তরিক এবং রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিয়ে আমি আলোচনায় যাইনি। তাহলে এখন দেখা যাক সামান্তরিকের ক্ষেত্রফল। আমরা সামান্তরিকটা এখানে দেখে নেই। তারপরে হলো রম্বস, তারপর হলো ট্রাপিজিয়াম, আমরা পুনরায় যদি আলোচনাটা করতে যাই যে আমি যদি রম্বসের ক্ষেত্রফল সম্পর্কে বলতে যাই, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল রম্বসের ক্ষেত্রফল। এটাকে বিস্তারিত আলোচনা করতে গেলে আমি এই জায়গাটায় আবার একটু আমি বিস্তারিত আলোচনায় যাই যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা যদি রম্বস হয়, এইটা এবং এটা তার কর্ণ, অর্থাৎ এ বি সি ডি পরস্পরকে অবিন্দুতে কর্ণদ্বয় পরস্পর, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে অবিন্দুতে ছেদ করছে। তাইলে কর্ণদ্বয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এখানে হাফ কর্ণ, এটাকে যদি আমি এ কল্পনা করি, এটাকে যদি ডি কল্পনা করি, তাহলে হাফ ইন্টু এ ইন্টু ডি বর্গ একক। এটা হচ্ছে তাহলে হাফ এ ডি বর্গ একক রম্বসের ক্ষেত্রফল। এরপর আমি ট্রাপিজিয়াম নিয়ে যদি কথা বলি, কারণ এই রম্বস এবং ট্রাপিজিয়াম আমার বাস্তবে আমাদের কিছু কাজে লাগবে, বাস্তবে আমার এই সমস্যা সমাধানের ক্ষেত্রে লাগবে। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে এই জিনিসগুলো একটু লক্ষ্য করতে হবে যে এ বি সি ডি ডি এটা হচ্ছে তার উচ্চতা, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি, সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু উচ্চতা, এটা এইচ। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু উচ্চতা, এটা হচ্ছে বর্গ একক। বর্গ একক। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এতক্ষণ এই চতুর্ভুজের শ্রেণীবিভাগ এবং তার ক্ষেত্রফল পরিসীমা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আসা যাক চতুর্ভুজের নিজস্ব কিছু ধর্ম বিদ্যমান, চতুর্ভুজের নিজস্ব কিছু ধর্ম আছে, এই ধর্মগুলো আমরা উপপাদ্য নামে পরিচিত, এই উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করা যায়। তাহলে চতুর্ভুজের ধর্মের প্রথম ধর্ম যেটা, সেটা হলো চতুর্ভুজের আমরা আজকে আলোচনা করব চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ। আমরা সমকোণ সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি। সমকোণ মানে এক সমকোণ, দ্যাট মিনস 90 ডিগ্রি। তাহলে এটা যদি একটা চতুর্ভুজ হয়,
মনে করি বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। আমাদের প্রমাণ করতে হবে যে উহার এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান সমান 4 সমকোণ। এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রথমেই অঙ্কনে যাওয়া যাক। অঙ্কনের আমরা কি কাজটা করেছি সেটা হচ্ছে যে অঙ্কনের কাজটা ছিল যে বি কমা ডি যোগ করি। আমরা ইতিপূর্বে কিন্তু আলোচনায় একটা জিনিস বলে আসছিলাম যে একটা চতুর্ভুজের কর্ণ চতুর্ভুজটিকে সমান 2টি ত্রিভুজে বিভক্ত করে। ঠিক এরকম আমি এখানে 2টা ত্রিভুজ দেখানোর জন্য এই চিত্রটা অঙ্কন করেছি। তাহলে এখানে দেখো ত্রিভুজ এ বি সি ডি, এই ত্রিভুজকে এই চতুর্ভুজকে আমরা যদি ত্রিভুজে বিভক্ত করি তাহলে এখানে কি দাঁড়ালো যে এ বি ডি একটা ত্রিভুজ, আবার বি সি ডি আরেকটা ত্রিভুজ। এখানে 2টা ত্রিভুজ দেখানো হলো যে একটা চতুর্ভুজের কর্ণ বিডি কর্ণ উহাকে 2টা ত্রিভুজে বিভক্ত করছে। এখন আমরা প্রমাণে আসি। প্রমাণের বিষয়টা আমরা যদি ধাপ হিসেবে কল্পনা করি তাইলে ত্রিভুজ এ বিডি হতে পাই। আমি এভাবে লিখতে পারি, কি পাই? ত্রিভুজ এ বি ডি হতে পাই। আমরা এখানে লিখতে পারি যে এ কোণ যোগ এ বি ডি কোণ যোগ এ ডি বি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। এইটা একটা সর্বজন স্বীকৃত এবং এটা একটা উপপাদ্য যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে অর্থাৎ ত্রিভুজ এ বি ডি হতে আমরা পেলাম যে এ কোণ যোগ বি কোণ যোগ ডি কোণ অর্থাৎ এ কোণ এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণ, এই 3 কোণের সমষ্টি 2 সমকোণ আমরা এই ত্রিভুজ থেকে পেলাম। পরবর্তীতে দেখা যাক যে এর পরের যে ত্রিভুজ আছে, যে আমরা যদি এর পরে এইখানে যদি আলোচনা করি তাহলে ত্রিভুজ বিসিডি হতে পায় যে ডি বি সি কোণ যোগ বি ডি সি কোণ সমান সমান 2 সমকোণ। তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 দেই আর এটাকে যদি আমরা ইকুয়েশন নাম্বার 2 দিই তাহলে কি দাঁড়াবে? আমরা 2টা ত্রিভুজ পেলাম এবং 2টা ত্রিভুজ থেকে আমরা যে ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 2 পেলাম। এখন ইকুয়েশন নাম্বার 1 যোগ ইকুয়েশন নাম্বার 2 যদি আমি যোগ করি তাহলে কি দাঁড়াবে? তাহলে আমি একটু যোগ করে দেখি। যোগ করলে কি দাঁড়াবে? ইকুয়েশন নাম্বার আমি এইখানে লিখি, যেহেতু এটা নিচে দেখতে তোমাদের সমস্যা হবে, কাজে এই জায়গাটায় লিখি ইকুয়েশন নাম্বার 1 যোগ ইকুয়েশন নাম্বার 2 অর্থাৎ এ কোণ যোগ এ বি ডি কোণ যোগ এ ডি
বি কোণ যোগ ডি বি সি কোণ যোগ সি কোণ যোগ বি ডি সি কোণ ইকুয়াল টু 2 যোগ 2 অর্থাৎ 4 সমকোণ। এটা সমকোণ সমকোণ। এখন আমাদের এখানে একটা জিনিস লক্ষণীয় যে যদি এটা সামগ্রিকভাবে আমি একটা চতুর্ভুজ কল্পনা করি তাহলে এই কোণটা অর্থাৎ এ বি ডি কোণ যোগ ডি বি সি কোণ এই দুইটা মিলে হয়ে যাবে এ বি সি কোণ। অনুরূপভাবে এ ডি বি কোণ যোগ বি ডি সি কোণ এই দুইটা মিলে হয়ে যাবে এ ডি সি কোণ। অর্থাৎ আমি যদি এই জিনিসটা যদি একটু আলোচনায় আনি যে এ বি ডি কোণ যোগ ডি বি সি কোণ ইজ ইকুয়াল টু এ বি সি কোণ সমান সমান বি কোণ। ঠিক অনুরূপে আমরা যদি বলি যে এ ডি বি কোণ যোগ বি ডি সি কোণ সমান সমান এ ডি সি কোণ সমান সমান ডি কোণ। তাইলে এই বিষয়টা যদি আমরা এই জায়গায় স্থাপন এই মানগুলো যদি আমরা এই জায়গায় বসাই তাইলে কি দাঁড়ালো? এইখানে এ বি ডি কোণ যোগ ডি বি সি কোণ এই দুইটা মিলে আমরা যদি এই দুইটার মান একসাথে অর্থাৎ এটাকে আমি এইভাবে আরেকটু সাজায় লিখতে পারি বা এ কোণ যোগ এ বি ডি কোণ যোগ ডি বি সি কোণ যোগ এ ডি বি কোণ যোগ বি ডি সি কোণ যোগ সি কোণ সমান সমান 4 সমকোণ। আমি এগুলো মুছে ফেলি, এগুলোর আর কোনো প্রয়োজন এখন আর নাই। আমরা এই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসছি। 4 সমকোণ। এবার দেখো এই দুইটা কোণ যদি আমরা এবং এই দুইটা কোণের মান বসাই অর্থাৎ বি কোণ আর ডি কোণের মান বসাই তাহলে কি দাঁড়ায়? এ কোণ যোগ বি কোণ যোগ ডি কোণ যোগ সি কোণ সমান সমান 4 সমকোণ। এটাকে আরেকটু সাজিয়ে লিখলে যে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান সমান 4 সমকোণ। তাইলে আমাদের উপপাদ্য প্রমাণ হয়ে গেল। এটাতে এমন কোনো জটিল বিষয় না যে আমাদের প্রমাণ করতে বেশ ব্যাক পেতে হবে। আমরা ইতিপূর্বে যে আলোচনা করে আসছি সেই আলোচনা থেকে আমরা এই জিনিসটা সহজেই প্রমাণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা তোমাদের বইয়ে উপপাদ্য 1 নামে পরিচিত। আসলে এটা একটা ত্রিভুজের ধর্ম যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। এটা আজকে আমরা গাণিতিকভাবে প্রমাণ করে দেখাইলাম। যে এখানে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা তা আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা আমার মোবাইল নাম্বারে আমার আলোচনার যদি কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে জানাতে পারবে। আরেকটা কথা বলে নিচ্ছি যে সেটা হচ্ছে যে যেহেতু এটা অনলাইন ক্লাস, এই ক্লাসটা তোমরা সবাই দেখবে এবং সবার ভালো মন্দ বিচার করবে। মানুষ মাত্রই ভুল হবে, আমিও একজন মানুষ। আলোচনার কোনো এক ক্ষেত্রে আমার হয়তোবা যদি কোনো ত্রুটি তোমাদের চোখে ধরা পড়ে
তাইলে তোমরা আমাকে জানালে আমি পরবর্তীতে আরও সুন্দর সংশোধন করে তোমাদের ক্লাসগুলো নিতে পারব। আমরা চতুর্ভুজের আরও কিছু ধর্ম নিয়ে আলোচনা করতে চাই, যদি তোমরা সেই বিষয়গুলো সম্পর্কে আমাকে একটু সময় দাও। তার আগে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, এই আলোচনার সার সংক্ষেপ আমরা কি কি আলোচনা করেছি তা একটু আমাদের আলোচনা করা দরকার, যে আমরা যেই যেই জিনিসগুলো আলোচনা করেছি এই আলোচনা থেকে তোমরা কি শিখতে পারছো সেই বিষয়গুলো আমার একটু একটু জানতে হবে। তাই আমি এটা তোমাদের জাস্ট মূল্যায়ন নয়, তোমাদেরকে একটি এই ধারণাটাকে স্পষ্ট করার জন্য, আজকের আলোচনাটাকে স্পষ্ট করার জন্য তোমাদের কিছু প্রশ্ন আমি মূল্যায়নের সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্ন দিতে চাই। জাস্ট এটা বলতে পারো এক ধরনের মূল্যায়ন। সেটা হচ্ছে যে আমি যে আলোচনা করেছি এই আলোচনার মধ্যে আয়ত এবং সামান্তরিক মধ্যে পার্থক্য কি? দেখো তো, একটু চিন্তা করো যে আয়ত এবং সামান্তরিকের মধ্যে পার্থক্য কি। অনুরূপভাবে বর্গ এবং রম্বস এর মধ্যে মিল কোথায়? মিল কোথায়? বা এটাকে সাদৃশ্য বলতে পারো। আর পক্ষান্তর আরেকটি প্রশ্ন আসে যে তাহলে বৈসাদৃশ্যটা কোথায়? আমরা আয়ত নিয়ে কিছু কথাবার্তা বলেছি, তার গাণিতিক কিছু টার্ম তোমাদেরকে দেখাচ্ছি। যে আমি যদি এখানে এইভাবে একটা কথা বলি যে এটা একটি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটির আমি যদি বলি যে তার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার সিএম, প্রস্থ 8 সিএম, তাহলে আমি তোমাদের এইখান থেকে যে দুইটা প্রশ্ন চাবো, খুব সহজ জিনিস। একটা হচ্ছে ক্ষেত্রফল কত, 2 পরিসীমা কত। খুব সহজে উত্তর দেওয়া যাবে। এখন এই ফিগার যদি চেঞ্জ করে দেওয়া হয় তাইলে এটা যদি 12 না হয়ে আমরা যদি এটাকে চেঞ্জ করি, এটাকে 16, এটাকে 12 দেই, তাইলে তোমরা পারবে। এটি জটিল কিছু না। এরপরে আমি যদি বলি যে 4 নম্বরে যদি আমি বলি যে এটা একটি বর্গ, এটা একটা বর্গ, এটা আয়ত, না লিখলেও তোমরা বুঝে নিবে এটা বর্গ। তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি 5 হয়, 5 সিএম হয়, তাইলে এইখান থেকে আমি যে জিনিসগুলো বাইর করব, এর ক্ষেত্রফল কত, এর পরিসীমা কত। আশা করি তোমরা খুব সহজে এর উত্তরগুলো পারবে। আর এরপরে 5 নাম্বার যদি একটা প্রশ্ন আমি করি, তাহলে এই প্রশ্নটার উত্তরটা দেখো। যে আমি যদি বলি যে রম্বস অথবা সামান্তরিকের দুইটি বৈশিষ্ট্য দেখো, রম্বস और সামান্তরিক। সামান্তরিকের দুই
দুইটি বৈশিষ্ট্য লিখো। আশা করি পারবেন। এরপর যদি আরেকটি প্রশ্ন দেই, আমার এটা শেষ প্রশ্ন, যে এটা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটি বাহু, এটা হচ্ছে 18 cm, এটা হচ্ছে 12 cm, এবং তার লম্ব দূরত্ব h এইখানে দেওয়া আছে 6 cm। তাহলে তার প্রশ্ন হলো তার ক্ষেত্রফল কত? খুব সহজ। আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের আলোচনা করেছি এবং এর প্রত্যেকটা আয়তর ক্ষেত্রফল পরিসীমা, বর্গের ক্ষেত্রফল পরিসীমা, রম্বসের ক্ষেত্রফল, এগুলো সূত্র লিখেছি, সূত্র পড়াইছি এবং এগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে তোমরা এর উত্তরগুলো খুব সহজে দিতে পারবে। কারণ আমরা এই জ্যামিতির কিছু বাস্তব সমস্যা আমাদের, যেমন তোমাদেরই বইয়ের 3য় অধ্যায়ে এই জ্যামিতির কিছু বাস্তব সমস্যা আছে, সেই বাস্তব সমস্যাগুলো করতে গেলে আমার এই জিনিসগুলো লাগবে। তো কাজেই এগুলো সম্পর্কে যদি স্পষ্ট ধারণা তোমাদের না থাকে, তাইলে কিন্তু তোমরা পরবর্তী ক্লাসগুলো স্বাচ্ছন্দ্যে করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাইলে আমাকে আমার ফেসবুক চ্যাটের মাধ্যমে হোক বা আমার স্কুলের ফেসবুক চ্যাটে তুমি কমেন্ট করবে এবং আমার এই ক্লাসটা দেখে তোমার মতামত প্রদান করবে। পরিশেষে পরবর্তীতে তোমাদের আরও চতুর্ভুজের আরও একটি ক্লাস আমরা এইখানে উপস্থাপন করব। সেইখানে চতুর্ভুজের বিস্তারিত আলোচনা তোমাদেরকে আমরা করব। তাই আজকে মতো এই চতুর্ভুজের আলোচনা আমি এইখানে সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।